A simply supported beam of 20 feet span carries a dead load of 1.8 kip per feet, kind of the previous math, excluding self weight babe, and a live load of 1 kip per feet. Proportion a beam section and determine the reinforcement area for tension control section. The tension control section রাখতে গেলে বিমের ডাইমেনশন কত হবে এবং কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে সেটা তারা বাই করতে বলছে। আমি কিন্তু এখন পর্যন্ত জানি না whether I need to go for single reinforced beam or double reinforced beam. So I will start with the concept of single reinforced beam. আমি ওইভাবে শুরু করব, রাইট? এর থেকে তো আর সম্ভব না। তো আগের ম্যাথই বেসিক্যালি 20 ফিট স্প্যান আছে এরকম, এর উপরে ইউডিএল আছে, সিম্পলি সাপোর্টেড, স্প্যান লেন্থ ইজ 20 ফিট। তো যেটা করা হচ্ছে যে কোন অঙ্ক পাইতেছে মাদার পুরো এইটা অঙ্কগুলো কাছাকাছি, মানে এই একই। আমি জানি আমি মনে আছে যেটা এটারও রিইনফোর্সমেন্ট বের করা হয় নাই, এর জন্য আর কি ওটাই পড়তেছিল। তো ডিটারমাইন এটা জাস্ট আগের অঙ্কটাই। তো 2 নাম্বারটা পড়ে আসি আমরা। 2 নাম্বার ম্যাথটা ছিল a simply supported beam, the reinforcement beam as shown in the following figure. Determine the design moment mu of the following beam section. তো ডাইমেনশন দেওয়া ছিল, আর এখানে যেটা বলছে determine the required reinforcement area. So for this cross section, how much reinforcement do you need if mu external moment is 350 kip feet? বাইরে থেকে তুমি লোড পুট অ্যাপ্লাই করার কারণে কত লোড অ্যাপ্লাই করছো তারা এগুলো বলে নাই। তারা লোড পুট অ্যাপ্লাই করার কারণে, যে ডেড লোড লাইভ লোড অ্যাপ্লাই করার কারণে বিমের মধ্যে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট তৈরি হচ্ছে, এক্সটার্নাল মোমেন্ট mu, that is 350 kip feet. Now they are saying actually what should be the required steel area. That's what you have to determine. So B is 12 inch, width is 12 inch, total depth is 2.5 inch. The effective depth is 19 inch from top fiber to the up to this distance, 19 inch, and the effective depth of the compression bar is basically 2.5 inch. F prime C is 4 ksi and F of Y is 60 ksi. So now they are saying that how much steel area you need to provide here to carry this 350 moment. 350 কিপ ফিট একটা মোমেন্ট যদি সে ক্যারি করতে চায়, বা অন্য কথায় বলতে গেলে যে এই বিমের ক্যাপাসিটি 5 mm, 350 আনতে গেলে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিতে হবে, বাকি সব ডাইমেনশন দেওয়া আছে। তাহলে এখানে যেটা করতেছে, যেহেতু আমাকে এই পরিমাণ মোমেন্ট ক্যারি করতে হবে, ঠিক আছে, তো তোমরা আগে সিঙ্গলি রেইনফোর্স বিমে যেভাবে করছো সেভাবেও তোমরা শুরু করতে পারো। তখন তোমরা শুরু করলে কি দেখবা, তোমাদেরকে বলি, তখন যদি তোমরা শুরু করো তখন তোমরা দেখবা হচ্ছে এই যে 2 নাম্বার ম্যাথটার মতো অ্যানালাইসিসে, এটা ম্যাথ ছিল না ডিজাইনের, এই যে হ্যাঁ 2 নাম্বার এই ম্যাথটার মতো, যে তুমি হয়তো বা মোমেন্ট দেওয়া আছে, তার রেসপেক্টে তুমি বারবার এ নিচ্ছ একটা, আর অবটেইনড এ সেটা ছাড়া যাচ্ছে, আবার একটা এ নিলা, অবটেইনড এ একটা ছাড়া যাচ্ছে। তার মানে কি এই বিম দিয়ে বেসিক্যালি সিঙ্গল রেইনফোর্স বিমে যাওয়া যাবে না, এটাকে তোমাকে ডাবল রেইনফোর্স বিমে যেতে হবে। মানে ওইটুকু করলে পরে তুমি যদি ওইভাবে শুরু করতে চাও, ওইভাবে শুরু করলে পরে তুমি ওই একটা বা দুইটা ট্রায়াল দিলে পরেই বুঝতে পারবা যে না, এই বিম দিয়ে আমি কখনোই রিচ করতে পারবো না। মানে বারবার একটা এ ধরতেছি, আমার এ বের হয়ে যাচ্ছে, আমি এ ধরতেছি, বারবার আমার এ বের হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি এই বিম দিয়ে শুধুমাত্র সিঙ্গল রেইনফোর্স বিম করে কখনোই 350 কিপ ফিট মোমেন্ট জেনারেট করাতে পারবো না। আর তুমি যদি আগেই বুঝে ফেলো যে না এটা ডাবল রেইনফোর্স লাগবেই, তাহলে তুমি এখান থেকেই শুরু করতে পারো। এই যে হয়ে গেল, তাহলে তুমি এখান থেকেই শুরু করতে পারো, তার যেখান থেকে শুরু করছে। বাট তুমি না বুঝো যে এটা কি সিঙ্গলিতে হবে নাকি ডাবলি লাগবে, তাহলে তুমি হচ্ছে ওই যে সিঙ্গল রেইনফোর্স বিমের 2 নাম্বার যে ম্যাথটা ডিজাইনের, তুমি সেভাবে শুরু করতে পারো। তুমি একটা এ ধরতে পারো, ধরলাম এটা সিঙ্গল রেইনফোর্স বিমেই হয়ে যাবে, তাহলে আমি দেখি কি পরিমাণ স্টিল এরিয়া আসতেছে, তার কাছ থেকে তুমি আর একটা এ পাবা, সেই এ সব তোমার ফেল করছে, যে যা ধরছে তার থেকে বেশি হয়ে গেছে, হবে না, তুমি আবার বাড়ায় এ ধরলা, আবার এটা ফেল করলো, তারপরে হচ্ছে না, তার মানে বুঝতে হবে that it is going out of your reach, so it's becoming actually a double reinforced beam. যখন তুমি ডিসাইড হয়ে গেল ডাবল রেইনফোর্স বিম,
তখন তুমি এখানে চলে আসবা। আর যদি না বুঝে রাখলে তোমার আগেই যে না বুঝতে পারছে এটা হবে না, এটা সিঙ্গেলতে হবে না, ডাব্লিউ লাগবে, এটা বোঝা গেছে আমার আগে থেকেই, দেন তুমি সরাসরি এখান থেকেই শুরু করতে পারো। তুমি যেটা করবা যে রোম্যাক্স, যে ম্যাক্সিমাম টেনশন কন্ট্রোল বিম রেখে আমি ইপসিলন টি এর মান 0.05 রেখে আমি কি পরিমাণ মোমেন্ট এই বিম দিয়ে ক্যারি করতে পারবো সেটা আমি আগে দেখি। তো রোম্যাক্স হচ্ছে 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ অফ ওয়াই ইপসিলন ইউ মানে 0.003 ডিভাইড বাই 0.003 প্লাস 0.005। পরেরটা দেখলাম আমার রোম্যাক্স এর মান হচ্ছে এত, করেসপন্ডিং টু রোম্যাক্স থেকে আমি স্টিলের এরিয়া বের করলাম, সেই এরিয়ার মান আসলো 4.13 ইঞ্চি স্কোয়ার। এর থেকে বেশি স্টিল দিলে এটা টেনশন কন্ট্রোল বিম থাকবে না, এটা কম্প্রেশন কন্ট্রোল বিম হয়ে যাবে। তো আমি তো আর এর থেকে স্টিল বাইতে পারবো না এক লেয়ারে, তাহলে আমার এটাই ম্যাক্সিমাম অ্যালাউড স্টিল এরিয়া। এই স্টিল নিচে দিয়ে আর এই পরিমাণ ডেপথ দিয়ে আমি আগে দেখি যে আমি কি পরিমাণ মুভমেন্ট ক্যারি করতে পারি। যদি সেটা 350 ফিটের বেশি হয়ে যায় তো হয়েই গেল, মানে হবে না আগেই বোঝা যাচ্ছে। যখন দেখবো আমি যে না এইটার করে তো আমি 200 বা 150 বা 180 ক্যারি করতে পারি, তাহলে বাকি মোমেন্টটা কে ক্যারি করবে? তার মানে হচ্ছে আমাকে ডাবল রিইনফোর্স বিমে যেতে হবে। সো আই উইল পুট অ্যাডিশনাল রিইনফোর্সমেন্ট both in the compression zone and in the tension zone, so they will give me additional moment carrying capacity. So এটা কাইন্ড অফ এরকম। তাহলে রো ম্যাক্স আমি ক্যালকুলেট করলাম, সেই রো ম্যাক্স থেকে আমি স্টিলের এরিয়া বের করে নিয়ে আসলাম, because we know rho is nothing but steel area divided by cross sectional area of the beam. So from there actually I can calculate the steel area, nothing but steel ratio B into D. So B is 12 inch, effective depth is 19 inch, they already have given us, so 4.13 inches. Now actually calculate your A value, ASFY divided by 0.85 F prime C into B. So AS তো এখন আমার টোটালটাই আমার AS, কারণ আমি ধরতেছি সিঙ্গেল রিইনফোর্সড বিম, সেভাবে যদি যাই তো 6.07 আসলো A এর মান। তাহলে আমি mu equals to phi mm, মানে সেই phi mm এর মানটা বের করতেছি, phi ASFY D minus A by 2, কারণ আমি এখানে ইপসিলন টি এর মান 0.005 রাখছি, যার কারণে আমি এটা phi এর মান 0.9 ইউজ করতে পারবো। ASFY D minus A by 2 করলাম, আসলো এত কিপ ইঞ্চ, 12 দিয়ে ভাগ করলাম 297 কিপ ফিট। আমার ক্যারি করতে হবে 350 কিপ ফিট, কিন্তু আমি টেনশন কন্ট্রোল বিম রেখে 0.005 ইপসিলন টি এর মান রেখে আমি আসলে সর্বোচ্চ ক্যারি করতে পারতেছি 297 কিপ ফিট। তুমি বলতে পারো যে স্যার রড বাড়ায় দেন, আরো রড বাড়ায় দিলে কি হবে, দেখবা যে মোমেন্ট যতটুকু না বাড়বে ফায়ারম্যান আরো কমে যাবে, ঠিক আছে? সো মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি একটু বাড়তে পারে, কিন্তু তোমার ফায়ারম্যান কি হবে আবার এখান থেকে কমে আসবে, প্লাস ইফেক্টিভ এর মানও আস্তে আস্তে বড় হবে, যার কারণে মোমেন্টামটা ছোট হয়ে যাবে। আলটিমেটলি খুব বেশি মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বাড়বে না, এবং সেটা টেনশন কন্ট্রোল বিমের বাইরেও চলে যাচ্ছে আলটিমেটলি। তো যার কারণে এটা হচ্ছে না আসলে। আমার 297 কিপ ফিটই ম্যাক্সিমাম মোমেন্ট ক্যারি করা যাবে সিঙ্গেল রিইনফোর্স বিম রেখে। তাহলে আমার তো লাগবে 350, বাদ থাকলো কত, 350 মাইনাস 297, ওই বাকি মোমেন্টটুকু কে নিবে? ওই যে আমাকে ডাবল রিইনফোর্স বিমে এখন আমাকে যেতে হবে। তাহলে আমি দেখি বাড়তি মোমেন্ট কতটুকু অ্যাভেলেবেল আছে। সো আমার টোটাল মোমেন্ট ছিল হচ্ছে mu, সেখান থেকে মাইনাস করে দিলাম mu1 মানে phi mn1, এটা আসলে mu1 লেখাটা ভুল, লেখা হচ্ছে আসলে phi mn1। তাহলে phi mn1 হচ্ছে 297, যেটা আমার সিঙ্গেল রিইনফোর্স বিম নিতে পারে। 350 থেকে 297 বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে 53। তাহলে আমার ওই বাকি phi mn2 মানে নতুন যেই কম্প্রেশন স্টিল আর টেনশন স্টিল নিবে তাকে আসলে 53 কিপ ফিট মোমেন্ট ক্যারি করতে হবে। তাহলে আমার যে 53 কিপ ফিট মোমেন্ট ক্যারি করতে চাই, সো আই অলরেডি নো দ্য ভ্যালু অফ স্ট্রেস ব্লক এ, আমি বের করে রাখছি আগে থেকে স্ট্রেস ব্লকের মান 6.07। So from there I can calculate the value of neutral axis C, A by beta 1, এখান থেকে পাইলাম 7.14 ইঞ্চি। তাহলে স্টিলের কম্প্রেশন স্টিল আদৌ স্ট্রেস হয়েছে কিনা, ঠিক তার স্ট্রেস কি 60,000 নাকি তার স্ট্রেস 40,000 তা আমি জানি না, অর্থাৎ সিটা আমি এখানে বের করলাম। সিটা বের করে সেখান থেকে আমি ইপসিলন এস প্রাইমের মানটা বের করতেছি 0.003 সি মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি। তাহলে এখান থেকে 0.003 সি এর মান বসাই দিলাম, মাইনাস ডি প্রাইম ডিভাইড বাই সি আসলো 0.0019। তাহলে 0.0019 যদি হয় তাহলে আমি এটা তাহলে সরাসরি কম্পেয়ার করতে পারি ইয়েল্ড স্ট্রেনের সাথে। তো ইয়েল্ড স্ট্রেনের মান ইউআই প্রাইম হচ্ছে কত, 0.0021। তার মানে কি আসলে কম্প্রেশন স্টিল ইয়েল্ডেড হবে না, তার মানে এর স্ট্রেস হবে 60,000 থেকে কম। তাহলে কত হবে,
এর স্ট্রেইন 0.0019 ইন্টু স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি 29 ইন্টু 10⁶ psi বা 29 10⁻³ ksi। তো গুণটুন করলাম, আসলো 55 ksi। তার মানে কম্প্রেশন স্টিল আসলে ইয়েল্ডেড হবে না, তার মান কত হবে 55 ksi। তার মানে আমাকে যখন ক্যালকুলেশন করবো আমাকে কিন্তু 55 ksi দিয়ে কাজ করতে হবে, 6000 বসা দিলে ভুল হবে এটা। তাহলে আমি এখন আমার যে কম্প্রেশন জন্য যে স্টিল এরিয়া লাগবে এএস প্রাইম সেটা আমরা বের করতেছি। তো কম্প্রেশন জন্য স্টিলের মান কি পরিমাণ লাগবে, তাহলে কম্প্রেশন জনের যে স্টিল mu phi mn2 আছে সেটা কি হবে, সেটা হবে phi s প্রাইম f of y d minus d প্রাইম। এটা হচ্ছে তার টেনসাইল ফোর্স, এটা হচ্ছে তার মোমেন্টাম d minus d প্রাইম। তার মানে phi mn2 কে যদি আমি এই পাশে রাখি, এই phi mn2 এর মান কত ছিল, phi mn2 এর মান ছিল তোমার হলো 53। তাহলে 53 যদি আমি উপরে রাখি, উপরে রাখলাম, আর নিচে যদি ভাগ করে দেই phi f of s d minus d প্রাইম, তাহলে দেখো phi f of s d minus d প্রাইম। তাহলে 53 এর 12 দিয়ে গুণ করে কি ইঞ্চিতে নিয়ে গেলাম, phi এর মান 0.9, f s এর মান 55, d হচ্ছে 19, d প্রাইম 2.5, ভাগটা করলাম আসলো 0.78 ইঞ্চি স্কয়ার। তার মানে কম্প্রেশন জোনে আমাকে দিতে হবে 0.78 ইঞ্চি স্কয়ার ওই এক্সট্রা 53 কি ফিট মোমেন্ট ক্যারি করার জন্য। তো টেনশন জোনে আমাকে কত দিতে হবে, টেনশন জোনে কিন্তু আমাকে দিতে হবে এর থেকে কম। কেন, কারণ টেনশন জোনে যে স্টিল আছে তার স্ট্রেস কিন্তু 55,000 না, তার স্ট্রেস কিন্তু 60,000, অর্থাৎ তার অনেক কম স্টিল লাগবে। তো অলরেডি কনক্রিটের সাথে কাপল তৈরি করার জন্য আমার টেনশন জোনে আমার প্রয়োজন হচ্ছিল 4.13 ইঞ্চি স্কয়ার। তো তার সাথে অ্যাডিশনালি যোগ হইতো সরাসরি 0.78, বাট হইতে পারলো না কেন, কারণ কম্প্রেশন জোনের স্ট্রেস আর টেনশন জোনের স্ট্রেস সমান না। কম্প্রেশন জোনের স্টিলের স্ট্রেস হচ্ছে 55, তাই তার বেশি এরিয়া লাগবে, আর টেনশন জোনের স্টিলের স্ট্রেস হচ্ছে 60,000, তাই তার কম এরিয়া লাগবে। অতএব সেটা আমরা রেশিও করে কম্প্রেশন জোনের জন্য যেই এরিয়া লাগছে, অতএব সেটা আমরা স্ট্রেসের রেশিও থেকে 55/60 এখান থেকে আমরা বের করে দিলাম। এটা তুমি এভাবে করতে পারো যে কম্প্রেশন জোনের স্টিল লাগতেছে 0.78, তার স্ট্রেস হচ্ছে 55, তাহলে টেনশন জোনে ইকুইভ্যালেন্ট কি পরিমাণ স্টিল লাগবে যার স্ট্রেস হচ্ছে 60। তার মানে ধরো কত আসে 0.78 ইন্টু 55/60। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলা যে এই পরিমাণ স্টিলের ইকুইভ্যালেন্ট টেনশন জোন স্টিল কত হবে, স্ট্রেসের রেশিও থেকে আসলো। তো সেখান থেকে করে আসলো 4.85 ইঞ্চি স্কয়ার। তো ফাইনালি আমার টেনশন জোনের টোটাল স্টিল লাগতেছে 4.85 ইঞ্চি স্কয়ার, আর কম্প্রেশন জোনে আমার লাগবে হচ্ছে 0.78 ইঞ্চি স্কয়ার। এই হচ্ছে আমার ডিজাইন। তো ফাইনালি যদি এখন আঁকি তাহলে আমার হচ্ছে 12 ইঞ্চি বাই 22.5 ইঞ্চি ছিল, এটার ইফেক্টিভ ছিল 19। হ্যাঁ হ্যাঁ এই আমাদের আপনি তো স্যার বলছিলেন যে নরমালি এগুলা হয় 10, 20, হ্যাঁ 12, 24, এমন 22.5 কি হয়? না 22.5 কম হয় না প্র্যাকটিক্যালি, এটা কখনোই হয় না, কিন্তু অঙ্ক তো এই জন্য তারা তো বইয়ে সেট করছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যালি আমি যেটা বললাম 20, 24, 22 মাঝে মধ্যে দেওয়া হয় রেয়ার কেসে, বাট 23, 21 এগুলো আমি কখনো দেখি নাই। মানে দেয়া যাবে না এটা কিন্তু না, মানে থিওরিটিক্যাল দিতেই পারো, কিন্তু বাস্তবে আমরা দেই না কিভাবে, কারণ ওইভাবে ফর্ম ওয়ার্ক কেউ করে না 21 ইঞ্চি 23 ইঞ্চি, কিন্তু জি ভুল স্যার, না, বুঝতে পেরেছি। প্র্যাকটিস না, যেটা বললাম আর কি, ভুল না। তো যাই হোক, এটা ডাইমেনশন। তো উপরে যেটা আসছিল যে কম্প্রেশন জোনে 0.78 ইঞ্চি স্কয়ার, আমি যদি দুইটা 5 নাম্বার বার দেয় 6 নাম্বার বার দিয়ে দিই, 6 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.44, যেটা আমাদের 20 মিলি। 0.44 মানে দুটা মানে কত, দুটা মানে হচ্ছে 0.88, তারা দুটো দিতে আমার হয়ে যাচ্ছে। তো তারা কি দিছে, তারা তাহলে হ্যাঁ লিখছে, হ্যাঁ এই দুইটা 6 নাম্বার বার। আর যেহেতু পজিটিভ যেটা লাগবে 4.85, আমরা যদি 3, 2, 5টা দেই, 5টা যদি 7 নাম্বার বারে ইয়ে কত 5টা হবে না, আর বেশি লাগবে 9 নাম্বার বারে 3, 4, 5, 6টা না, 6টা যদি 6, 6, 36, সেটা হচ্ছে না, তো তোমার 8 নাম্বার বার লাগবে, 6টা 48, হ্যাঁ 8 নাম্বার বার লাগবে। তো এখানে 9 নাম্বার দিচ্ছে, 5টা দিচ্ছে, তাহলে 5টা 5 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে 4.85, তো এরা 5 ইঞ্চি স্কয়ার দিছে, 5টা 9 নাম্বার বার দিচ্ছে, ঠিক আছে এটাও ঠিক আছে। আর যদি তুমি 8 নাম্বার দিতে চাইতা 0.79, তাহলে তোমার দিতে হইতো
ছয়টা 48, তাতেও হইতো না আসলে। হ্যাঁ, 0.79 into 6, তো তাতেও 6টা 48, 4.8 4.74 আসে। হ্যাঁ আসতো, তাতেও হইতো না। তাহলে 9 নাম্বারই লাগতো, ঠিকই আছে। বা এটা দিতে পারতা 7টা দেওয়া লাগতো, বা 7টা তো আসলে নিচে 4টা উপরে 3টা, এর থেকে এটাই ভালো হয়েছে। 3 2 5টা মানে 9টা, 3 2 5টা 9 নাম্বার বার, নিচে 3টা উপরে 2টা। এই এই হচ্ছে তোমাদের মানে ডিজাইন প্রবলেম। ডিজাইন প্রবলেম আসলে এভাবেই আসবে যে তোমার একটা ক্রস সেকশন ফিক্সড হয়ে গেছে, এখন তুমি ডিমের এই পরিমাণ মোমেন্ট ক্যারি করতে হবে, তাহলে কি পরিমাণ স্টিল এরিয়া আসবে। তো তুমি আগে এভাবে শুরু করতে পারো যে ঠিক আছে এটা সিঙ্গেল ইনপুট ডিম আকারে হয়ে যাবে, তাহলে তুমি একটা এ ধরে দেখো এই পরিমাণ মোমেন্ট ক্যারি করতে গেলে কি পরিমাণ স্টিল এরিয়া লাগে, তার রেসপেক্টে আবার এ বের করো। If your obtained A is more than your assumed A, then give again another trial. If you cannot reach it, that means you have to go for doubly reinforced beam analysis. So first of all, you assume what is your rho max, and using this rho max, how much moment you can carry with this beam. So therefore, calculate your stress block depth A. From there, you calculate your MU1, sorry, phi mn1. And if your phi mn1 is less than your mu, that means remaining portion will be carried by the tension and compression steel, that means doubly reinforced beam. So you calculate the remaining moment, how much moment you have, and then you calculate whether your compression steel yields or not. Calculate your C, use this equation, calculate the strain of the compression steel, calculate the stress of the compression steel. If it is less than 60,000, then you have to use that value. But if it is more than or equal to 60,000, that means you can go for 60,000 for yield strength. Then calculate the remaining, the amount of steel area required for compression zone as well as for tension zone to carry this extra moment. তাহলে ওই এস প্রাইমের ইকুয়েশনে তুমি ওই বাড়তি মোমেন্টটুকু বসায়া, আর মোমেন্টামটা মনে রাখবে এটা হবে ডি মাইনাস ডি প্রাইম। ওই সূত্র বসায় তুমি সেখান থেকে এটা বের করে ফেলাও। আর যেহেতু দুইজনের স্ট্রেস আলাদা, যদি যদি দুজনেরই 60,000 পিএসআই হইতো, যে কম্প্রেশন স্টিল ইয়েল্ড হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমি সরাসরি 4.13 সাথে 0.7 যোগ করে দিয়ে দিতাম। যেহেতু ওর স্ট্রেস 60, এর স্ট্রেস 60, যেহেতু এখন ওর 55 নিচেরটা 60, অর্থাৎ নিচে আসলে কম এরিয়া লাগবে, সেটাই আমরা যে ক্যালকুলেট করছি অ্যাকচুয়ালি। আর দুজনের 60 হইলে আমরা সরাসরি 4.13 সাথে 0.78 যোগ করে দিই। বলো, কারো কোনো প্রশ্ন আছে নাকি? বুঝা গেছে? জি স্যার। এই হচ্ছে তোমাদের মিড 1 এর সিলেবাস, যে আমরা প্রথম থেকে যেগুলো পড়াইছি। এটা স্ট্রেস ইজ ইলাস্টিক, সেকশন ইজ আনক্র্যাক, স্ট্রেস ইজ ইলাস্টিক, সেকশন ইজ ক্র্যাক, ডিজাইন ফর ফ্লেক্সার উইথ সিঙ্গলি রিইনফোর্সড বিম, and design for flexor with doubly reinforced beam using USD method. এটাই হচ্ছে তোমাদের মিড 1 এর সিলেবাস। এখান থেকে মেইনলি আমি ম্যাথ দিব, আমি থিওরি নরমালি দিই না, ম্যাথ থাকবে। ম্যাথের লেন্থের উপর ডিপেন্ড করে হইতে পারে 3টা বা 4টা ম্যাথ থাকবে। যদি দেখি না বড় ম্যাথ, তখন 3টা ম্যাথ দিব। যদি দেখি যে না হয়ে যাবে টাইমের ভিতরে, তাহলে 4টা ম্যাথ দিব। তো এগুলো তুমি হয় অ্যানালাইসিস, ডিজাইন মিলানো মিশানো থাকবে আর কি, এরকম টাইপের প্রবলেম। স্যার হয় ম্যাথ একটু কমাই দিন, না হয় টাইম একটু বাড়াই দিন স্যার। টাইম যে থাকবে এটা সাফিসিয়েন্ট। এখন যদি আস্তে আস্তে করো তো শেষ করতে পারবা না, আর যদি একটু তাড়াহুড়া করো তাহলে শেষ করতে পারবা না। হচ্ছে যে স্যার তাড়াহুড়া করলে আবার ভুল হয়ে যায় স্যার, একটু সময়টা বাড়ায় দিন স্যার। তাড়াহুড়া করলে আসলে স্যার একটু সমস্যা হয়ে যায়, তখন তার মাথা কাজ করে না। ঘুরে ফিরে এক কথাই, এটা তো একটা কম্পিটিশন। এটা কি খেলাধুলার টাইম? এটা কি স্যার আমাকে স্যার অনলাইন তো স্যার, তাই এরকম হচ্ছে স্যার। অফলাইন হলে স্যার কিছু একটা করা যেত। অফলাইনে পড়াইছি, অফলাইনে তো স্যার অফলাইন স্যার বেস্ট স্যার, অফলাইন বেস্ট স্যার। অফলাইনে অনলাইন তো স্যার পড়াইছি, খুবই বাজে স্যার। তখন টাইম লাগতো, টাইম লাগতো তো না। স্যার অফলাইনে মনে করেন আপনি খাতা নিতে চেয়েছেন, একদিক দিয়ে খাতা নিতেছেন, ওই সময় পেলাম, তারপর টানাটানি করে আরেকটু সময়, স্যার এই সময়টা তো পাই না অফলাইনে স্যার, অনলাইনে পাই না তো স্যার। তোমার কাছে যদি খাতাটা নেওয়া শুরু করতাম তখন কি তো। অনলাইনে স্যার মনে করেন ঢুকতে ঢুকতে 5 মিনিট চলে যায়, আবার দিতে দিতে সমস্যা হলে 2-3 মিনিট চলে যায়, এটার জন্য আবার নাম্বার কাটা কত কিছু স্যার, অনেক প্রবলেম স্যার অনলাইনে। অফলাইনে অ্যাট লিস্ট এগুলো হইতো না স্যার। হইতো না। অফলাইনে তো স্টপ রাইটিং বললেও লিখতে থাকতো, এই তাড়াতাড়ি লিখে লই। আর এই জায়গায় তো স্টপ রাইটিং বলি,
তারপরে কালেকশন শুরু করো, এই তাড়াতাড়ি কার কার কাছে কি সলিউশন, তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি। হ্যাঁ, তাও স্যার অফলাইনে বেস্ট ছিল স্যার, অফলাইন হলো সবচেয়ে ভালো ছিল। অফলাইন তো জি ভালো স্যার। অবশ্যই, অফলাইনে তো কোনো ই স্যার নাই। হ্যাঁ বলো, আমার তবে একটা নিয়ে ইয়ে ছিল যে আমরা যে ওই ফায়ারম্যান 0.9 ইউজ করছি স্যার, আগেরটাতে তো হ্যাঁ। বলা ছিল যে 0.005 এর থেকে বড় হলে 0.9 ইউজ করবো। ওকে ঠিক আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখানে যে ডিরেক্টলি ইউজ করলাম কিসের উপরে বেস করে হ্যাঁ 0.9? এই যে, মানে আমি তো আগেই এখানে যে রো এর মানটা বের করছি, যে আমি ইপসিলন টি এর মান 0.005 ধরে আমি কত স্টিল রেশিও পাই, আর ওই স্টিল ইউজ করে আমি আসলে কত মোমেন্ট ক্যারি করতে পারি যাতে করে বিমটা টেনশন কন্ট্রোল বিম থাকে। এই সূত্রটা কি ছিল? 0.003 ডিভাইডেড বাই 0.003 প্লাস ইপসিলন টি। আমরা কিন্তু এই জায়গায় ইপসিলন টি এর মান 0.005 বসাইছি, অর্থাৎ 5 বসে আমি এই রো ম্যাক্সটা পাইছি। তার রেসপেক্টে আমি এস বের করছি, তার রেসপেক্টে আমি মোমেন্ট ক্যাপারিং ক্যাপাসিটি বাই করছি। দেখতেছি এখানে ফায়ারম্যান তাহলে 0.9 ধরতে পারবো আমি, কারণ আমি অলরেডি ইপসিলন টি এর মান 0.005 ধরছি। তো এইটা ধরে আসলে এই বিমটা এই 297 কিক ফিটের বেশি মোমেন্ট নিতে পারবে না। তখন আমি বাড়তি মোমেন্টটুকু ডাবল রিইনফোর্স বিমটা ক্যারি করে নিলাম। বুঝছো? জি স্যার। আর কারো প্রশ্ন আছে? মুন্নি আসো? মুন্নি, রাকিব হাসান, Yes, sir. ফাহিম, Present, sir. Present, sir. সাজ্জাদ হোসেন ফাহিম, Present, sir. ইমরান হোসেন, Yes, sir. হৃদয়, Yes, sir. তুহিন, Present, sir. সৌমিক, Yes, sir. আজিজুল হাকিম, প্রেজেন্ট স্যার। কবির মিয়া, প্রেজেন্ট স্যার। ফাইজুজ্জামান শাওন, ইয়েস স্যার। রাকিবুল আলম, রাকিবুল আলম, মোজাম্মেল আলিফ, Yes, sir. সামিউল হক, সামিউল হক, রুদ্র কুমার দাস, প্রেজেন্ট স্যার। জুবায়ের আল হাসান, Yes, sir. ফয়সাল মোল্লা, Yes, sir. ফয়সাল আহমেদ, Yes, sir. আরদিন, Yes, sir. নুরশাদ, মুরশাদুল ইসলাম, রনি, Yes, sir. আশফাক আহমেদ, Yes, sir. ফাইজি, Yes, sir. এমডি আল নোমান, Yes, sir. কাজী আরিফিন হোসেন, Yes, sir. উম্মে মাহিন, উম্মে মাহিন, Present, sir. সুদুল হাসান, Yes, sir. সাকিব, Yes, sir. নাইমুল আলম, Yes, sir. আরফা ঐশী, Yes, sir. রাদুর রহমান, বিলাস, sir. ফায়েক। Yes, sir. আর কেউ আছে অ্যাবসেন্ট? আচ্ছা, তো দেখি সামনের সপ্তাহ থেকে, মানে সামনের রবিবার না শনিবার তো ক্লাস আছে আমাদের। শনিবার তো না, শনিবার তো ক্লাস নাই, শনিবার আমাদের ল্যাব আছে। আচ্ছা, শনিবার ল্যাব আছে। সামনের শনিবার থেকে দেখি আমরা মিড টু এর সিলেবাস শুরু করবো একটু, কারণ মিড টু তে কতটুকু টাইম পাই বা কি বোঝা যাচ্ছে না, যদি এমনি সেমিস্টারে কনজেস্টেড। তো যেহেতু মিড টার্মের সিলেবাস আগেই শেষ হয়ে গেল, তো তোমাদের স্কোপ থাকবে, তোমরা বাসায় প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় আমার সামনের ওই রবিবার এবং মঙ্গলবার যে কোনো দিন আমার প্রশ্ন করতে পারবা, সমস্যা নাই। বাট আমি দিন থেকে মিড টার্মের 2 এর সিলেবাস শেষ করবো। বাট কেউ ক্লাস মিস করো না, ক্লাস থাইকো, বাট অল্প অল্প পড়াবো, সমস্যা নাই। যেহেতু মিড টার্ম তোমাদের মিড চলবে, অথবা আমি অল্প পড়াবো, বাট ক্লাসে প্রেজেন্ট থাইকো, ক্লাসে অ্যাবসেন্ট থাইকো না।
যাতে করে আমরা একটু মিড টার্ম 2 এর সিলেবাসটা আগে থেকে আগায় রাখতে পারি, একটু সুবিধা হয়। হ্যাঁ, স্যার অন্য কোর্সের ক্লাস কি হবে? এটা স্যারের উপরে, যেই স্যাররা ক্লাস নেয় নিবে, যেই স্যাররা ক্লাস নেয় না এটা নিবে না, এটা স্যারদের সাথে কানেক্টেড। আমি তো বুঝতে পারলাম না। স্যার তাহলে আপনি না না, তো আমার সিলেবাস শেষ করতে হবে না? তোমাদেরও তো পরে চাপ পড়ে যাবে। স্যার এমনি তো স্যার সময় কম পাইছি এই সেমিস্টারে, মানে